বিসিএস পিলির এই পর্বে আমরা আলোচনা করব সমাবেশ। আমরা যদি 35 থেকে 41তম বিসিএস পিলির কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে দেখি, তাহলে আমরা প্রত্যেক বছরই দেখব বিসিএস এবং সমাবেশ থেকে একটা কোশ্চেন আসে। তবে সমাবেশ থেকেই ম্যাক্সিমাম টাইমে কোশ্চেনগুলো দিয়ে থাকে। তো সমাবেশ এবং বিন্যাস খুবই কমন একটা এমসিকিউ পাওয়ার জন্য। আর আমি একটা রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে এরকম যে যারা সমাবেশ, বিন্যাস ও সমাবেশের রিটেন এর অংশ আগে করবেন, তাদের ক্ষেত্রে এই পিলি পার্টটা খুবই সহজ হয়ে যাবে। আমি আমার ইউটিউব চ্যানেলে আমার হচ্ছে সমাবেশ এবং বিন্যাস সম্পর্কিত রিটেনের যে ম্যাথগুলো সম্পূর্ণই দেওয়া আছে, আপনারা ওইখান থেকে দেখে নেবেন। আর আমি এই ভিডিওর শেষে এন্ড স্ক্রিনে আমি রিটেন ম্যাথের যে বিন্যাস ও সমাবেশের সেই প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিব বা প্লে লিস্টার দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। তাহলে যারা রিটেন ম্যাথের আগে করবেন তারা কিন্তু অনেক সহজেই এই সমাবেশের অঙ্কগুলো করে ফেলতে পারবেন। একটা এক্সাম্পল দিই, আপনারা যখন ক্লাস 9-10-এ ম্যাথ করতেন বা যে কোনো জায়গায় ম্যাথ করতেন, আগে কিন্তু আমরা রিটেন ম্যাথগুলো করতাম, তারপর এমসিকিউগুলো সলভ করতাম। বিসিএস এর ক্ষেত্রেও এই বিষয়টা যদি আপনারা মেনটেন করতে পারেন, অর্থাৎ বিসিএস এ যদি আপনি রিটেন ম্যাথটাকে আগে সলভ করতে পারেন, পরে পিলিটা সলভ করেন, দেখবেন যে আপনার রিটেন ম্যাথ যখন আপনি সলভ করতেছেন 50% পিলি কভার হয়ে যাবে। সো আমি এইটা রিকোয়েস্ট করব, যারা বিসিএস রিটেন ম্যাথে খুব দুর্বল, তারা যেন এই রুলসটা মেনটেন করেন যে আগে রিটেন ম্যাথ করেন, তারপর পিলি করেন। দেখবেন যে অনেক সহজ লাগতেছে ম্যাথ আপনার কাছে এবং বেসিকটা অনেক স্ট্রং হচ্ছে। আর কখনোই শর্টকাটের দিকে ধাবিত হবেন না। শর্টকাট যখনই শিখতে যাবেন তখন কিন্তু ম্যাথ শিখতে পারবেন না। আপনি শর্টকাট শিখে হয়তোবা দেখবেন যে যখন বিসিএস যে পরীক্ষা দিতে যাচ্ছেন, পিলিতে হয়তোবা 2টা একটা পারতেছেন, বা সব ম্যাথেরই তো শর্টকাট নাই, হয়তোবা দেখা যায় যে 3টা বা 4টা ম্যাথের শর্টকাট আছে, তাহলে বাকি ম্যাথগুলো কীভাবে করবেন? তো বেসিকটা জানেন, বেসিকটা জানলে আপনি মডিফিকেশন এমনিই করতে পারবেন, যে খুবই অল্প সময়ের মধ্যে কিভাবে অঙ্কটা করা যায় এটা নিজেই আপনি মডিফিকেশন করবেন। তো আমার অনুরোধ থাকবো, যারা এই ভিডিওটি দেখবেন তারা অবশ্যই সমাবেশের যে রিটেন ভিডিওটি আছে সেটা অবশ্যই দেখবেন, তাহলে এই ম্যাথগুলা খুবই সহজ হয়ে যাবে আপনার জন্য। তো আজকে আমি আলোচনা করব বেসিক পার্ট এবং হচ্ছে যে বিগত সালের যে বিসিএস কোশ্চেনগুলো আসা, পিলিতে যেসব কোশ্চেনগুলো আসছে 35 থেকে 41তম বিসিএস, সেগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। তো প্রথমে আমি সমাবেশের সংজ্ঞা বলি। এটা হচ্ছে রিটেন ম্যাথেও আমি বলে দিছি যে সমাবেশ কাকে বলে। সমাবেশটা এরকম যে কতগুলো জিনিস থেকে সব কয়টি জিনিস নিয়ে যত প্রকারে নির্বাচন করা যাবে, এটা ইম্পর্টেন্ট, যে নির্বাচন করা যাবে, দল গঠন করা যাবে, বাছাই করা যাবে, যদি এই কথাগুলো থাকে তাহলে কি করতে হবে? আমাকে সমাবেশ করতে হবে। এবং এখানে সমাবেশের ক্ষেত্রে খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে ক্রমবর্জন করা, যে ক্রমটাকে নেওয়া যাবে না। আমি যদি বলি যে ক্রম জিনিসটা কি, যে এ বি এ, এইটাকে যদি আমি এইভাবে লিখি যে এ এ বি, তার মানে জাস্ট ওয়ার্ডার চেঞ্জ করলাম, কার্ড ওয়ার্ডার চেঞ্জ করলাম, এই লাস্টের এটাকে আমরা বির জায়গায় নিলাম, আবার বিটাকে এর জায়গায় নিলাম, এটাকে বলা হয় ক্রম, যে ক্রম চেঞ্জ করা। তাহলে এই ক্রম পরিবর্তন করা বিন্যাস সমাবেশের ক্ষেত্রে যাবে না, অর্থাৎ এই দুইটা মিলে একটা সমাবেশ, এই দুইটা মিলে এ বি এ যে কথা, এ বি একই কথা, এটা হলো সমাবেশের ক্ষেত্রে, অর্থাৎ এই দুইটা মিলে একটা সমাবেশ। কিন্তু বিন্যাসের ক্ষেত্রে হচ্ছে এটা একটা বিন্যাস, এটা একটা বিন্যাস। এই সমাবেশ বিন্যাসের মধ্যে মেন পার্থক্যই হচ্ছে এই জিনিস, যে আমাকে কি করতে হবে? সমাবেশের ক্ষেত্রে ক্রমটাকে বর্জন করতে হবে, আর বিন্যাসের ক্ষেত্রে ক্রমটাকে ধরতে হবে। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের সমাবেশ এবং বিন্যাসের মধ্যে মেন পার্থক্য। আরেকটা কথা, যে মানে অনেকগুলো জিনিস হতে কয়েকটা জিনিস নিয়ে যতভাবে আমরা হচ্ছে বাছাই করতে পারি, দল গঠন করতে পারি, তাকে আমরা কি বলবো? সমাবেশ বলবো। এটা হচ্ছে সমাবেশের সংজ্ঞা। এখন দেখবো সমাবেশের সূত্রটা কি, তাহলে সেটা আমাদের বেটার হবে। এখন সমাবেশের সূত্র দেখবো আমরা, সেটা হচ্ছে এরকম যে n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস হতে r সংখ্যক জিনিস নিয়ে যতগুলো সমাবেশ হতে পারে তার সংখ্যা নির্ণয় করতে পারবো আমরা কোন সূত্রের মাধ্যমে? সেটা হচ্ছে NCR। অর্থাৎ সূত্রটা এরকম যে n সংখ্যক জিনিস হতে r সংখ্যক জিনিস নিয়ে আমরা যতভাবে সমাবেশ করতে পারি তার সংখ্যা নির্ণয় করতে পারবো NCR এই সূত্রের মাধ্যমে। এখানে সিটা কি? সিটাকে বলা হয় কম্বিনেশনের প্রথম অক্ষর সি, এটা। তাহলে এই সূত্র ইকুয়ালটা আমরা জানি, সেটা হচ্ছে এরকম যে n ফ্যাক্টোরিয়াল, তারপর হচ্ছে r তারপর হচ্ছে n মাইনাস r হোল ফ্যাক্টোরিয়াল, এটা হচ্ছে আমাদের সূত্র। অথবা এটাকে আমরা ফ্যাক্টোরিয়ালকে এভাবে লিখতে পারি, n ফ্যাক্টোরিয়াল বাই হচ্ছে r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, এটাও আমরা লিখতে পারি। এটা আর এটা সেম।
তার মানে দুইভাবে ফ্যাক্টোরিয়ালকে ডিক্লেয়ার করা যায়। এনসিআর তাহলে কি এন ফ্যাক্টোরিয়াল আর ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, এটা হচ্ছে আমাদের এনসিআর এর ফর্মুলা। এখন এই যে ফ্যাক্টোরিয়াল জিনিসটা কি, যদি আমি বলি 5 ফ্যাক্টোরিয়াল তাহলে এই জিনিসটা কি? 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 5 থেকে শুরু হবে, তারপর আস্তে আস্তে এক করে কমাবো, তাহলে 5 এর পর 4, তারপর হচ্ছে কত 3, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 1। এই সংখ্যাগুলো গুণ করলে যে সংখ্যাটা পাবো সেটাকে আমাকে বলা হবে 5 ফ্যাক্টোরিয়ালের মান। ঠিক আছে, তার মানে 5 ফ্যাক্টোরিয়াল মানে 5 থেকে শুরু করে 1 পর্যন্ত সংখ্যাগুলোর গুণফলকে আমরা কি বুঝবো? 5 ফ্যাক্টোরিয়াল। তাহলে গুণ করলে আমরা কত পাবো? 120। তার মানে 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 120। তো অনুরূপভাবে আমরা বলতে পারি যে 4 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল কি, তাহলে 4 ফ্যাক্টোরিয়াল 4 গুণন, তারপর হচ্ছে 3 গুণন 2 গুণন 1, তাহলে কত হবে? 24 হবে। তো অনুরূপভাবে 3 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল কি, 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 3 গুণন 2 গুণন 1 ইকুয়াল টু কত হবে? 6। 2 ফ্যাক্টোরিয়াল মানে কি, 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2 গুণন 1 ইকুয়াল টু 2। 1 ফ্যাক্টোরিয়াল মানে কি, ইকুয়াল টু 1 গুণন 1 মানে 1। তারপর হচ্ছে এখন আসো 0 ফ্যাক্টোরিয়াল। 0 ফ্যাক্টোরিয়াল কি? 0 ফ্যাক্টোরিয়াল মানে 0 নাকি? না, 0 ফ্যাক্টোরিয়াল মানে 1। এটা ইম্পর্টেন্ট যে 0 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1, এটা আমাদের মনে রাখতে হবে, এটা অনেক ক্ষেত্রে কাজে লাগবে। আরেকটা কন্ডিশন, এই যে এখানে এন আর এর যে সম্পর্কটা, এটা একটা কন্ডিশনের মাধ্যমে বলা যায় যে এন অলওয়েজ বি বড় হবে, এন অলওয়েজ বি বড় অথবা সমান আর এর। অর্থাৎ আমরা বলতে পারি যে এন সি আর এর ক্ষেত্রে আমাদের কি হবে, এন এর মান সবসময় বড় হবে আর এর চেয়ে। যদি তা না হয় তাহলে এর মান বের করা যাবে না। যদি আমি বলি যে 5C6, এর মান বের করা সম্ভব না, এর মান 0। 5C6 মানে 0। যদি বলি হচ্ছে 8C10, তাহলে এর মান হচ্ছে 0, এদের মান বের করা যাবে না। যদি আমাদের নিচে আর এর মান যদি এন এর মান চেয়ে বড় হয় তাহলে সেটা আমরা কি করতে পারবো? বের করতে পারি। এই সম্পর্কে ডিটেলস আমি অনেক আরও ডিটেলস বলছি আমার রিটেন অ্যান্ড সমাবেশের ভিডিওগুলোতে। তো ওগুলা রিটেন যদি আপনি যদি ডিটেলস জানার মন মানসিকতা থাকে তাহলে ওই ভিডিওগুলো দেখে আসতে পারেন, আমি লিঙ্ক দিয়ে দিব আপনাদেরকে। তো এখন আমরা কিছু দেখব যে এনসিআর এর কিছু মান বের করা দেখব, তাহলে আমাদের জন্য খুবই সহজ হবে। তো যদি আমি বলি যে এনসিএন এর মান কত, এটা যদি আমি বেসিক সূত্রের মাধ্যমে দেখি তাহলে এরকম হবে যে এন ফ্যাক্টোরিয়াল আর হবে কি, এখানে নিচে আর এর মান হচ্ছে আর ফ্যাক্টোরিয়াল, তার মানে এখানে সূত্রে আর ফ্যাক্টোরিয়াল ছিল, তার মানে এন ফ্যাক্টোরিয়াল, এবং এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, তাহলে এখানে এন এর মান হচ্ছে এন, আর এর মান হচ্ছে এন, তাহলে হোল ফ্যাক্টোরিয়াল। ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? ইকুয়াল টু লিখতে পারি এন ফ্যাক্টোরিয়াল আর নিচে হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল, আর এখানে কত হয়? 0 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা ফ্যাক্টোরিয়াল চলে যায়, 0 ফ্যাক্টোরিয়াল মানে 1, তাহলে 1/1 ইকুয়াল টু 1। তার মানে আমরা জানতেছি যদি এন এবং আর এর মান সেম হয়, সমান হয়, তাহলে তার মান কত হবে? 1 হবে। যেমন 5C5 ইকুয়াল টু 1। যদি বলি 6C6 ইকুয়াল টু 1, যদি বলি 7C7 ইকুয়াল টু 1, সকল ক্ষেত্রে কি হবে? মান 1 হবে। ওকে, আরও কিছু একটু দেখি, সেটা হচ্ছে আমরা নিউ পেজ নিয়ে নেই। তো আমরা আরেকটা দেখি যে NC0 এইটার মান কত, এটা খুবই ইম্পর্টেন্ট। যে NC0 মানে হচ্ছে যে n ফ্যাক্টোরিয়াল, আমরা সূত্র ফেলি, আর এর মান হচ্ছে 0, তাহলে আর ফ্যাক্টোরিয়াল, তারপর কি হবে? n মাইনাস আর মানে 0 তার হোল ফ্যাক্টোরিয়াল। তাহলে ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো? n ফ্যাক্টোরিয়াল, 0 ফ্যাক্টোরিয়াল মানে কত? 1, আর যা n থেকে 0 বাদ দিলে হচ্ছে আমরা কত পাবো? 0 ফ্যাক্টোরিয়াল মানে 1, n থেকে 0 বাদ দিলে আমরা n পাবো, তাহলে ও n ফ্যাক্টোরিয়াল, তাহলে n ফ্যাক্টোরিয়াল চলে গেল, ইকুয়াল টু হচ্ছে 1। তার মানে আমরা বলতে পারি যে 5C0 ইকুয়াল টু 1, 10C0 ইকুয়াল টু 1, তারপর লিখতে পারি যে 11C0 ইকুয়াল টু 1। অর্থাৎ যাই হোক না কেন নিচে যদি আর এর মান 0 হয় তাহলে কি হবে আমাদের? এটাই ইম্পর্টেন্স ছিল, তো এটা আমরা করে ফেললাম এতটুকু। তো এখন আমরা দেখব এনসিআর এর শর্টকাট ফর্মুলা, যে কিভাবে এনসিআর এর মান শর্টকাট বের করা যায়। এনসিআর এর মান কিন্তু ক্যালকুলেটর দিয়ে খুব সহজেই বের করা যায়, বা বিসিএস পরীক্ষায় ব্যবহার করতে দিবে না, তো ক্যালকুলেটর দিয়ে আপনারা শিখে লাভ নেই, বা ক্যালকুলেটর ইউজ করে কোনো লাভ নেই। তো আমি আজকে দেখাবো ক্যালকুলেটর ছাড়া কিভাবে আমরা হচ্ছে এনসিআর এর বড় বড় মান, যত বড় বড় মান দেওয়াই হোক না কেন, আমরা কিভাবে সেটা নির্ণয় করব খুব সহজেই। প্রথম এটা হলো দুইটা টেকনিক আছে, বা দুইটা শর্টকাট আমি বলবো, বা আসলে শর্টকাট বলা যায় না, জাস্ট মডিফিকেশন, এগুলার আসলে সূত্র আছে, সেটারই একটা প্রয়োগ আমরা বলতে পারি। যেমন আমরা যেন 1 নাম্বার যেটা আমরা বলবো, 1 নাম্বার মডিফিকেশন যেটা বলবো, সেটা হচ্ছে এরকম যে আপনাকে বললো যে 5C2 এর মান বের করেন,
তাহলে আপনি জেনিন সূত্র দিয়ে অর্থাৎ জেনারেল সূত্র দিয়ে বের করতে পারেন কিভাবে, যে 5 ফ্যাক্টোরিয়াল তারপর কি হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল 5 মাইনাস 2 হোল ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু কত হয় 5 ফ্যাক্টোরিয়াল, আর এখানে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল, আর এখানে হচ্ছে 5 মাইনাস 2 মানে হচ্ছে যে 3 ফ্যাক্টোরিয়াল। এখন আমাকে 5 ফ্যাক্টোরিয়াল আপনাকে বের করতে হবে। 5 ফ্যাক্টোরিয়াল মানে কত, 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 120, আমি জানি 4 গুণন 3 গুণন 2 গুণন 1। আর একটা কথা বলি যে এনসিআর এর ক্ষেত্রে আপনারা হচ্ছে ফ্যাক্টোরিয়ালের মানগুলো মুখস্থ করলে বেটার হয়, সবচেয়ে 1 থেকে 10 পর্যন্ত ফ্যাক্টোরিয়াল মানগুলো মুখস্থ করলে সবচেয়ে বেটার হয়। আমি লিখে দিব অবশ্য 1 থেকে 10 পর্যন্ত ফ্যাক্টোরিয়াল মানগুলো। আর এখানে কত হয় 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 গুণন 1, আর এখানে হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল মানে 3 গুণন 2 গুণন 1। এভাবে আপনি বেসিক সূত্র দিয়ে বের করতে পারবেন। তার মানে এই 2 চলে গেল, এই 3 চলে গেল, এই 2 দিয়ে যদি এটা কাটাকাটি 2 হবে, তারপর হচ্ছে যে 1 দিয়ে এটা এরকম হয়, তাহলে এখানে কত পাচ্ছি 10 পাচ্ছি। তাহলে এতটুকু ক্যালকুলেশন আপনাকে করতে হবে, এটা হলো বেসিক রুলসে। কিন্তু যদি আমি বেসিক রুলসে না করি অর্থাৎ শর্টকাটে করি, মডিফিকেশন রুলের মাধ্যমে করি, তাহলে খুব সহজেই হবে। সেটা কিভাবে, যে আমরা 5C2 এটা হলো শর্টকাট। তো 5C2 কিভাবে বের করব, 5C2 বের করবো এইভাবে। সূত্রটা হচ্ছে এই রকম, যে নিচে যে জিনিসটা থাকবে আর এর মান যে সংখ্যাটা থাকবে সেটাকে নিচে লিখব, নিচে লিখলাম এবং তার সাথে একটা ফ্যাক্টোরিয়াল দিয়ে দেবো, ফ্যাক্টোরিয়াল দিলাম। ওকে, তারপর আমি যেটা করব, উপরে যে সংখ্যাটা আছে ওই সংখ্যাকে নিচে যে সংখ্যাটা আছে ওই সংখ্যকবার ভাঙাবো। ভাঙানো মানে হচ্ছে যে মানে নিচের দিকে আসা, 5 এর পর 4 তারপর হচ্ছে 3 এরকমকে আমরা কি বলবো, ভাঙানো বলবো। তাহলে নিচে আছে 2, আমরা নিচে 2 ফ্যাক্টোরিয়াল দিলাম এবং 5 কে কতবার ভাঙাতে হবে, 5 কে আমাকে 2 বার ভাঙাতে হবে। তাহলে 5 গুণন 4, ভাঙানো মানে নিচের দিকে আসা, মানে কমের দিকে আসা। তাহলে আমি এখানে কি পাবো, 2 ফ্যাক্টোরিয়াল মানে আমরা 2 জানি, আগেই দেখে আসলাম। তাহলে এই 2 দিয়ে এটাকে যদি আমরা কাটি তাহলে আমরা কত 2 পাবো, 5 দুগুণে 10, এক লাইনে অঙ্ক শেষ। খুবই মজার একটা জিনিস। ওকে, এভাবে আপনারা যে মান বের করতে পারবেন। আরেকটা মান বের করে দেখাই, যেমন যদি আমি বলি 10C3 তাহলে এর মান কত হবে, তাহলে এর যে মান হবে, তাহলে আমরা কি করব, এই নিচে যেটা আছে সেটাকে নিচে লিখব 3 ফ্যাক্টোরিয়াল এবং 10 কে কয়বার ভাঙাইতে হবে, 10 কে 3 বার ভাঙাইতে হবে। তার মানে কি হবে 10 গুণন 9 গুণন 8, এই তো 3 বার ভাঙানো। এখন 3 ফ্যাক্টোরিয়াল মানে কত, 3 ফ্যাক্টোরিয়াল মানে 6, এটা আমরা জানি। তাহলে 6 দিয়ে আমরা এটাকে যদি কাটাকাটি করি তাহলে 3 দিয়ে কাটলে 2 হবে, এটা 3 দিয়ে কাটলে 9 হবে, এই 3 হবে। আর এটা 2 দিয়ে কাটলে, এটাকে যদি 2 দিয়ে কাটি তাহলে 4 হবে। তাহলে কত হচ্ছে 3 4 12 আর 10 120। খুবই সহজে কিন্তু বের করা যাচ্ছে, খুবই প্রবলেম হচ্ছে না। এখন একটা টিক্স দেই, সেটা এরকম, আর এর মান অর্থাৎ নিচে যেটা থাকবে সেটার মান যদি 1 2 3 পর্যন্ত হয় অথবা 4 হয়, 4টা হইলে হয় কিন্তু 4 হলে একটু কঠিন হয়ে যায়, বেশিবার ভাঙাইতে হয়, সমস্যা নাই। 1 থেকে যদি 4 এর মধ্যে হয় আর এর মান, তাহলে আপনারা এই রুলসটা ফলো করবেন। ঠিক আছে, 1 থেকে 4 এর আর এর মান যদি 1 থেকে 4 এর মধ্যে হয় তাহলে এই রুলসটা ফলো করবেন। এর কারণে আমি 1 নাম্বার লিখছি। এখন আমরা 2 নাম্বার শর্টকাট দেখব। যদি আর এর মান 1 থেকে 4 এর মধ্যে না হয়, অর্থাৎ আর এর মান যদি অনেক বেশি হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা কি করবেন, যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন বলতেছি যে 11C8, তাহলে এটা কি করা যাবে, এটা কিন্তু আমাদের 2 নম্বর শর্টকাট বা আমরা মডিফিকেশন বলতে পারি। তাহলে এটা আমাদের কি হবে, এটা কি আপনি নিচে 8 লিখবেন, এভাবে লিখবেন যে 8 ফ্যাক্টোরিয়াল, তারপর হচ্ছে 11 কে আপনাকে 8 বার ভাঙাবেন, তাহলে তো এটা আগের মতো করাই বেটার। হ্যাঁ, তো এইটা না করে আমরা কি করব, এটা হচ্ছে যে আমরা একটা শর্টকাট টিক্স ফলো করব। সেটা কেমন, সেটা হচ্ছে যে আমরা এই যে আমাদের 11 আছে অর্থাৎ n এর মান যেটা আছে আর এটা হলো r এর মান, এই দুইটা মানকে বিয়োগ করব, অর্থাৎ n - r ইকুয়াল টু যত আসবে, ধরে নিলাম যে n - r করে নেই, তাহলে n কত 11 মাইনাস হচ্ছে r এর মান কত 8 ইকুয়াল টু কত হবে, আমরা জানি 3 হবে। এই যে বিয়োগফল যেটা পাবো সেটা আমরা কি করব, নিচে ফ্যাক্টোরিয়াল দেব, নিচে ফ্যাক্টোরিয়াল দিলাম। এখন এই বিয়োগফলের সমান সংখ্যক বার উপরে যে সংখ্যাটা আছে সেটাকে ভাঙাইতে হবে। তাহলে উপরে কত আছে 11, 11 কে কতবার ভাঙাবো, ভাঙানো মানে কমের দিকে আসা, তাহলে 11 গুণন হচ্ছে 10 গুণন 9, এটা হবে আমাদের
এই 3 বার ভাঙাইতে হবে। এখন 3 ফ্যাক্টোরিয়াল মানে আমরা 6 জানি, এই 6 দিয়ে কাটাকাটি করব। এখন 6 3 দিয়ে কাটলে 2 হবে, এটা 3 দিয়ে কাটলে 3 হবে, এটা 2 দিয়ে কাটলে এটাকে 5 হবে। তাহলে আমরা কত পাচ্ছি? 5 11 55, তাকে 3 দ্বারা গুণ করি, তাহলে 55 গুণন 3, 3 5 15 আর হচ্ছে 3 5 15, 165। 165 খুবই সহজেই কিন্তু বের করে ফেললাম। তার মানে আমরা একটা জিনিস সবসময় ফলো করব, যদি n এবং r এর মান বিয়োগ করে আমাদের হচ্ছে কম সংখ্যক হয়, তাহলে আমরা এই রুলসটাই ফলো করব। যেমন আরেকটা দেই, তাহলে আমাদের খুব সহজ হবে। আরেকটা এক্সাম্পল করাই, 5c4। এখন r এর মান তো 4 বার আছে, 4 আছে, তাহলে আমি প্রথম রুলসটা ইউজ করতে পারি না। এক্ষেত্রে সবচেয়ে সহজ যেটা হবে যে বিয়োগ করেন, বিয়োগ করলে কত হয়? 5 - 4 ইকুয়াল টু কত? 1 হচ্ছে। তাহলে নিচে আমাকে কত দিতে হবে? 1 ফ্যাক্টোরিয়াল দিতে হবে। এবং 5কে কতবার ভাঙাইতে হবে? 5কে 1 বার ভাঙাইতে হবে, 1। তাহলে হচ্ছে 1 বার ভাঙানো মানে 5ই হবে, ইকুয়াল টু 5। খুব সহজে বের করে ফেলতাম। কিন্তু যদি আমরা যে 4 নিচে দিতাম এবং আমরা কি করতাম, 5কে আমরা হচ্ছে 4 বার ভাঙাইতাম, তাহলে ওর চেয়ে ওই আমাদের বেসিক রুলটাই করা ভালো। কিন্তু আমাকে এখন চিন্তা করতে হবে, যদি বিয়োগ করে আমাদের হচ্ছে বিয়োগফল 1 2 3 এর মধ্যে আসে, তাহলে আমরা এইটাকেই ফলো করব। আর যদি দেখা যায় যে 1 2 3 এর মধ্যে না আসে, হ্যাঁ, অথবা দেখা যায় যে এরকম একটা হয় যে 5c আমাদের হচ্ছে এখানে 1 আছে, ওকে। এখন যদি বিয়োগ করি তাহলে কত হবে? 5 মাইনাস কত হবে? 5 - 1 = 4। তাহলে কি নিচে আমি 4 ফ্যাক্টোরিয়াল লিখবো? না, কারণ 4 লিখলে তো সেটা অনেক বড় হয়ে যাবে, 5কে আমাকে 4 বার ভাঙাইতে হবে। তাই কি করব আমরা, এখন নিচে যেটা r এর মান থাকবো সেটা আমরা নিচে ফ্যাক্টোরিয়াল দেব। 5কে কতবার ভাঙাবো? 5কে আমরা 1 বার ভাঙাবো। 1 বার ভাঙাবো মানে 5 = 5। তার মানে বিষয়টা এরকম দাঁড়ালো, দুইটা রুলসের কম্বিনেশন এরকম যে আমরা r এর মান যদি বিয়োগ করে ছোট পাই তাহলে দ্বিতীয়টা ফলো করব, আর যদি বিয়োগ করে ছোট না পাই বা এমনিতেই ছোট থাকে তাহলে আমরা প্রথমবার ভাঙাবো। তার মানে মোরালিটিটা হচ্ছে এরকম যে আপনি r এর মান যেটা থাকবে সেই সংখ্যক বার আপনি কি করবেন, নিচে ফ্যাক্টোরিয়াল দিবেন এবং n এর মানকে ওই সংখ্যক বার ভাঙাবেন, তাহলে কি হয়ে যাবে? আমাদের এনসিআর এর মান বের হয়ে যাবে। তার মানে আশা করি বুঝতে পারছেন, খুব সহজেই আমরা এনসিআর এর মানটা বের করে ফেলতে পারবো এবং এটাই হচ্ছে এনসিআর এর শর্টকাট ফর্মুলা ছিল। এখন আমরা কিছু সূত্র দেখব, সেগুলো হচ্ছে সম্পূরক সূত্র। এটাকে বলা হয় সম্পূরক সূত্র। কি কি সম্পূরক সূত্র? যে এনসিআর ইকুয়াল টু হচ্ছে এন মাইনাস আর। এই যে এনসিআর ইকুয়াল টু হচ্ছে এন মাইনাস আর। আমরা যেটা শর্টকাটে করে আসলাম সেটাই কিন্তু এখানে ফর্মুলা হিসেবে দেওয়া হয়েছে, অর্থাৎ এনসিআর এর যে মান হবে এন থেকে আর এর মান বের করে সেম মান হবে। যেমন একটা এক্সাম্পল দিই তাহলে আপনারা বুঝতে পারবেন। যেমন 5c3 এর যে মান পাবো এটাকে এখন বিয়োগ করি, 5 - 3, এই যে n - r ইকুয়াল টু কত হবে? 2। তাহলে 5c2 এই সেম মান হবে। খুবই ইন্টারেস্টেড যে 5c3 এর যে মান 5c2 এর মান সেম। এর কারণে কিন্তু আমরা বিয়োগ করতেছি, যে শর্টকাটে দেখে আসলাম, বিয়োগ করে ওই কাজটা করছি। দেখেন এখানে কিন্তু ফর্মুলাই আছে, তো এগুলো আসলে শর্টকাট না, এগুলো হচ্ছে মডিফিকেশন, ওকে। কিন্তু আপনাদের অনেককেই বলতেছি শর্টকাট, হ্যাঁ, মানে বলে বলে আপনাদের প্রভাবিত করতেছে যে ম্যাথের সব শর্টকাট দিয়ে করা যায়। আসলে কিছুই না, ম্যাথে শর্টকাট বলতে কিচ্ছু নেই। আমি ম্যাথমেটিক্সের স্টুডেন্ট, আমি 5 বছর যাবত ম্যাথমেটিক্স পড়ছি, আমি জানি ম্যাথের আসলে শর্টকাট বলতে কিচ্ছু নেই। আপনি যদি বেসিকটা স্ট্রং হয় আপনি নিজেই শর্টকাট তৈরি করতে পারবেন, ওকে। নিজেই শর্টকাট তৈরি করে আপনি কি করতে পারবেন? ম্যাথগুলো করতে পারবেন। সো আশা করি শর্টকাটের জালে আপনারা কেউ ফাঁদবেন না, ম্যাথকে শিখেন, হ্যাঁ, আগে রিটেন ম্যাথ করেন, তারপর পিলির দিকে আসেন, দেখবেন যে ম্যাথ আপনার কাছে সবচেয়ে সহজ একটা সাবজেক্ট, ওকে। তো এইটা দেখি এখন একটা প্রমাণ করি আসলে সত্যি কিনা। তাহলে 5c3 মানে কি? আমরা 5c3 খুব বের করা শিখছি যে নিচে 3 ফ্যাক্টোরিয়াল দিব, উপরে 5কে কয়বার ভাঙাবো? 3 বার ভাঙাবো। তার মানে 5 গুণন 4 গুণন 3, 3 ফ্যাক্টোরিয়াল মানে 6। তাহলে আমরা কাটাকাটি করলে এখানে 2 পাবো, এখানে হচ্ছে 2 পাবো, তাহলে 5 দুগুণে 10। এখন দেখবো 5c2 ফ্যাক্টোরিয়াল কত। 5c2 মানে হচ্ছে নিচে 2 ফ্যাক্টোরিয়াল দিব এবং 5কে 2 বার ভাঙাবো, 5 গুণন কত হবে? 5 গুণন 4, ওকে। তারপর কি করব আমরা? 2 দিয়ে এটা কাটবো, 2 5 দুগুণে 10। দেখেন একই রেজাল্ট হলো। তার মানে
এই সূত্রটা ঠিক আছে। ওকে, এখন আমরা দেখব নেক্সট সম্পর্ক সূত্র, সেটা হচ্ছে এরকম যে NCR প্লাস NCR মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে N প্লাস RCR। অর্থাৎ এই দুইটা কম্বিনেশনের এটা যোগ করলে যে রেজাল্ট হবে এটা সেম রেজাল্ট হবে। এগুলোর প্রতিপাদন আমি রিটেন ম্যাথে করে দিছি, এই দুইটা সূত্রেরই প্রতিপাদন আমি রিটেন ম্যাথে খুব ভালো করে করে দিছি। যারা প্রতিপাদন দেখার ইচ্ছা আছে তারা অবশ্যই রিটেন ম্যাথের অংশটা দেখে ফেলবেন। তো আমরা একটা এক্সাম্পল দেখি, তাহলে আমাদের সুবিধা হবে। এবং এই যে এই সূত্রগুলো দিয়ে বিগত বিসিএসে কিন্তু ম্যাথ আসছে, সেগুলো আমরা দেখব। তো আমরা এটা একটা এক্সাম্পল নিই যে 5C3 প্লাস হচ্ছে 5C2। দেখেন 5C3 মানে আর এর মান হচ্ছে কত, এখানে 3। তারপরেরটা বলছে যে R-1 মানে হচ্ছে আর যা হবে তার থেকে 1 কম হতে হবে, তাহলে 5C2 দিলাম। তাহলে ইকুয়াল টু আমি কি লিখতে পারবো, ইকুয়াল টু আমি খুব সহজেই রেজাল্ট তৈরি করতে পারবো। এখানে 1, এটা 1 NC1, এখানে N+1 CR এখানে। ওকে, এখন আমরা দেখব যে এখানে আমাকে কি বলছে যে যদি এরকম হয় যে আর এর মান 3 এবং তারপরের যে সংখ্যাটা তারপরের যে NCR, সেক্ষেত্রে যদি আর এর মান কি হয়, এই আর এর মান সে 1 কম হয়, তাহলে আমরা কি করতে পারবো, এই দুইটাকে এই ফর্মুলা দিয়ে যোগ করতে পারবো। তাহলে কি হবে, আমরা এই যে N+1 হবে, তার মানে হচ্ছে 5 + 1 C, তারপর আর এখানে কত হবে, এটা ইম্পর্টেন্ট। আর হবে হচ্ছে যে যেটার মান বেশি, এখানে নিচে যেটার মান বেশি থাকবে, 3 আর 2 এর মধ্যে বেশি কত, 3, তাহলে 3। তাহলে ইকুয়াল টু কত হবে, এখানে হচ্ছে 6C3। 6C3 আমরা বের করতে পারবো কিভাবে, যে নিচে 3 ফ্যাক্টোরিয়াল দিব, 6 কে 3 বার ভাঙাবো, 6 গুণন 5 গুণন কত হবে 4, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল মানে 6। এখন আমরা কাটাকাটি করলে আমরা এই 6 চলে যাবে, 5 4 20, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমরা এখন দেখি যে এই ম্যাথের কিছু অঙ্ক দেখি, এই দুইটা সূত্র দিয়ে কিছু ম্যাথ দেখবো আমরা। এটা হচ্ছে আমাদের 39তম বিসিএ যে পিডিতে আসছিল যে NC12 ইকুয়াল টু NC6 হলে n এর মান কত। ওকে, এটা ইম্পর্টেন্ট যে NC12 ইকুয়াল টু NC6 হলে n এর মান কত। আমরা কিন্তু একটা সূত্র শিখে আসলাম যে NCR ইকুয়াল টু NCR-1, অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি এই নিচের যে সংখ্যাটা থাকবে আর ইকুয়াল টু আমরা করতে পারি এটা হলো সেম একই জিনিস R-1, এটা আমরা বলতেই পারি। অর্থাৎ ইকুয়েশন সমান, কারণ এখানে যে আর এর মান হবে এখানেও সেই আর এর মানই হবে, একই হবে, কোনো প্রবলেম নাই। তার মানে এটা থেকে আমরা এটাও লিখতে পারি। তাহলে ঠিক এইটাকে আমরা এইভাবে রূপান্তর করব, অর্থাৎ NC12 ইকুয়াল টু NC6 আছে, তাহলে এটাকে কি করব, এটাকে লিখবো এরকম NC n-12 আমরা লিখতে পারি ইকুয়াল টু কত হবে NC6। কেন লিখতে পারি, কারণ আমরা জানি যে NC12 ইকুয়াল টু হচ্ছে NC(n-12) একই রেজাল্ট দিবে, আমরা এটা প্রমাণও করছি সূত্রে। এখন আমরা বলতে পারি এটা যে এইটার মান যা হবে এটার মান সেম হবে, ইকুয়াল, তার মানে NC12 ইকুয়াল টু লিখতে পারি 6, তার মানে ইকুয়াল টু হচ্ছে n ইকুয়াল টু 6 + 12 ইকুয়াল টু হচ্ছে 18। এটাই অ্যান্সার কত, 18। ওকে, সময় লাগবে এটা করতে না, এটা 30 সেকেন্ডেরও কম সময় লাগবে। আমাকে করতে দিলে আমি জাস্ট কি করব, n-12 ইকুয়াল টু 6, সুতরাং n ইকুয়াল টু হচ্ছে 18, শেষ, 2 লাইনে অঙ্ক শেষ, কারণ আমি সূত্র জানি। ওকে, তার মানে এখানে একটা মোরালিটি দাঁড়াইলো যে আমরা এই রকম অঙ্ক পাইলে যদি n এর মান বের করতে বলে তাহলে আমরা কি করব, যে n-12 এখানে যেটা থাকবো সেখান থেকে এটা বিয়োগ করব, বিয়োগ করে আমরা এইখানে যে মানটা থাকবে সেটা ইকুয়াল করে দেব, রেজাল্ট বের হয়ে যাবে। এরকম একটা আরো ম্যাথ দেখি, যেমন যদি বলি NC14 ইকুয়াল টু হচ্ছে NC7, তাহলে n এর মান কত, কিভাবে করব, n-14 এখানে যেটা থাকবে এই দুইটা বিয়োগ করব, ইকুয়াল টু কত লিখবো 7, তাহলে হচ্ছে n ইকুয়াল টু কত 7 + 14। এই তো আমাদের হয়ে গেল, তাহলে হচ্ছে এখানে কত হবে 21। তাই তো, এরকম অঙ্ক থাকলে আপনারা খুব সহজেই করে ফেলতে পারবেন। ওকে, আশা করি করে ফেলতে পারবেন। তো এখন দেখবো আমরা 40তম বিসিএস এর পিডিতে আসা একটা ম্যাথ, সেটা হচ্ছে এরকম যে 6 জন খেলোয়াড়কে সমান সংখ্যক 2টি দলে বিভক্ত করতে হবে। তো 6 জন খেলোয়াড়কে যদি সমান সংখ্যক ভাগে ভাগ করি তাহলে 6/2 হচ্ছে 3, তাহলে 3 জন হবে। বিভক্ত করা যায় মানে 6 জন খেলোয়াড়কে সমান সংখ্যক 2টি দলে কতভাবে বিভক্ত করা যায়, তার মানে বিষয়টা এরকম, 6 জন আছে, তো 6 জন থেকে আপনাকে নিতে হবে কয়জন, 3 জন, তাহলে 6C3, তাহলে কি লেখা যাবে, আমরা এটা কিন্তু জানি
শর্টকাট রুলস। এখানে কি লিখবো আমরা 3 ফ্যাক্টোরিয়াল, নিচে 3 ফ্যাক্টোরিয়াল, এবং 6কে কয়বার ভাঙাবো 3 বার, মানে 6 গুণন 5 গুণন 4, তাহলে 6 ফ্যাক্টোরিয়াল মানে 6, 3 ফ্যাক্টোরিয়াল মানে 6, এবং এই 6 কেটে দিব, তাহলে কত হবে 5 4 20, তাহলে রেজাল্ট কত 20। দেখেন অনেক সহজ একটা ম্যাথ এবং খুব অল্প সময়ের মধ্যে হয়ে যাচ্ছে, জাস্ট আপনি জানলেই হবে, সূত্রগুলো জানলেই হবে। তো এখন আমরা একটা কাজ করি যে আসলে 1 থেকে যদি আপনি বেশি না 8 ফ্যাক্টোরিয়াল বা 9 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত মুখস্থ করে রাখতে পারেন, তাহলে আরও সহজ হবে। রিটেন ম্যাথে 1 থেকে 8 ফ্যাক্টোরিয়াল বা 10 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত খুবই কাজে দেবে। আমি এই জিনিসগুলো লিখে দিই যে 1 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু কত, 1 ফ্যাক্টোরিয়াল মানে 1, আর 0 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু জানেন 0 ফ্যাক্টোরিয়াল মানে 1, তারপর 2 ফ্যাক্টোরিয়াল মানে 2, 3 ফ্যাক্টোরিয়াল মানে কত, 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 3 গুণন 2 ইকুয়াল টু কত 6, 4 ফ্যাক্টোরিয়াল মানে কত, 4 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 4 গুণন 3 গুণন 2 এভাবে বের করা যায়, গুণন 1 ইকুয়াল টু হচ্ছে 424। 5 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু কত, 5 ফ্যাক্টোরিয়াল হচ্ছে যে 5 গুণন 4 গুণন 3 গুণন 2 গুণন 1 ইকুয়াল টু কত, এখানে হচ্ছে 24টা 5 দিয়ে গুণ করলে 5 4 20, 5 2 10, 12 120। 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 120। তাহলে আসি 6 ফ্যাক্টোরিয়াল, 6 ফ্যাক্টোরিয়াল মানে কত হবে, এরকম 6 গুণন, তারপর 5 গুণন 4 গুণন 3 গুণন 2 গুণন 1 ইকুয়াল টু 6 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 720। তার মানে 6 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 720। এখন যদি আসি 7 ফ্যাক্টোরিয়াল, 7 ফ্যাক্টোরিয়াল কি হবে, 7 ফ্যাক্টোরিয়াল মানে হবে 7 গুণন 6 গুণন 5 গুণন 4 গুণন 3 গুণন 2 গুণন 1 গুণ করলে আমরা যেটা পাবো 50 40। এবং 8 ফ্যাক্টোরিয়াল মানে কত, 8 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 8 গুণন 7 গুণন 6 গুণন 5 গুণন 4 গুণন 3 গুণন 2 গুণন 1 ইকুয়াল টু আমরা লিখতে পারবো 40 320। এই 8 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত আপনি মনে রাখবেন, আপনারা মনে রাখবেন, তাহলেই হবে। আপনার 8 ফ্যাক্টোরিয়াল বা 5 ফ্যাক্টোরিয়াল 6 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত মনে রাখলেও হবে। যদি 6 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত মনে রাখতেন, সব অঙ্ক এমসিকিউ সব অঙ্কই করে ফেলতে পারবেন, কোনো প্রবলেম হবে না। তো এখন আমরা দেখব হচ্ছে 38তম বিসিএস আসে, এটা অ্যাকচুয়ালি হবে না, 38তম বিসিএসে আসা একটা ম্যাথ দেখব। সেটা হচ্ছে এরকম, 4 জন মহিলা এবং 6 জন পুরুষের মধ্যে থেকে 4 সদস্য ব্যক্তি একটা কি করতে হবে, উপকমিটি গঠন করতে হবে, যেখানে একজন নির্দিষ্ট পুরুষ সর্বদাই উপস্থিত থাকবে। এটা হচ্ছে কন্ডিশন। তবে কতভাবে ওই কমিটি গঠন করা যাবে, ওকে। তার মানে হচ্ছে যে আমার টোটাল জন কয়জন, 4 আর 6 10 জন, সদস্য কয়জন হতে হবে 4 জন, কিন্তু কন্ডিশন আছে কি করতে হবে, একজন নির্দিষ্ট পুরুষ সর্বদাই উপস্থিত থাকবে। ধরে নেন, আপনার এক্সাম্পলের মাধ্যমে বোঝাই, ধরে নেন আপনি হচ্ছে রহিম হলো সেই নির্দিষ্ট পুরুষ যে সব দলের মধ্যেই থাকবে। তাহলে আর এই প্রথম দল, এটা হলো 1 নম্বর দল, এখানে ধরে নেন TSP, এটা হলো একটা দল। আর দ্বিতীয় নম্বর দল হচ্ছে এরকম হলো POT, আর তো মাস্ট বি থাকতে হবে, ওকে। আরেকটা দল ধরে নেন 3 নম্বর, যে KOPR, জাস্ট আরো দল গঠন করা। তবে জাস্ট এই 4টা এক্সাম্পল দিচ্ছি, যে দেখেন এখানে সব জায়গায় কিন্তু এই আর ব্যক্তিটা উপস্থিত, মানে রহিম নামক ব্যক্তিটাকে অবশ্যই রাখতে হবে, তার মানে এই নির্দিষ্ট পুরুষটা অবশ্যই রাখতে হবে। তাহলে রেখে দিলাম। তাহলে রেখে দেওয়ার পর এইখানে একটু ঘটনাগুলো খেয়াল করেন, যে এইখানে শুধু চেঞ্জ হচ্ছে কয়টা নাম, 3টা নাম শুধু চেঞ্জ হচ্ছে, 3টা ব্যক্তি শুধু চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, 3টা ব্যক্তি শুধু চেঞ্জ হচ্ছে। তার মানে এই 3টা ব্যক্তি সবসময় চেঞ্জ হচ্ছে। 4 সদস্য বিশিষ্ট আমি সংখ্যা তৈরি করতেছি, কিন্তু সাজাচ্ছি কয়জনকে, 3 জনকে, কারণ কি একজন নির্দিষ্ট পুরুষ সর্বদাই আমি দলের ভিতর রেখে দিছি, ওকে। তার মানে হচ্ছে যে এই 4 সদস্য বিশিষ্ট একজন কমিটি গঠন করব, সেখানে আমরা একজনকে যখন নির্দিষ্ট করে রাখবো, বাকি 3 জনকে কি করতে হবে, সমাবেশ করতে হবে। তার মানে হচ্ছে আমরা সি কত পাবো 3। এখন এখানে টোটাল সদস্য কয়জন, টোটাল সদস্য হচ্ছে 10 জন, তার মধ্যে একজনকে আগে থেকেই কিন্তু নির্দিষ্ট করে রাখা, তাকে অবশ্যই বাদ দিতে হবে, সে কিন্তু সমাবেশের মধ্যে আসতেছে না, সে সব সময় একটা নির্দিষ্ট সংখ্যা রয়ে গেছে। তার মানে হচ্ছে যে আমি সমাবেশ থেকে তাকে বাদ দিব, তার মানে হচ্ছে 10 থেকে যদি 1 বাদ দিই তাহলে কত পাবো 9।
তাহলে আমাকে কি করতে হবে, 9C3টাই হচ্ছে আমাদের এই সমাবেশ সংখ্যা। তাহলে 9C3 কত হবে, 9C3 যদি আমরা বের করি, 9C3 ইকুয়াল টু হবে হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল নিচে হবে এবং 9কে কয়বার ভাঙাইতে হবে, 3 বার। তাহলে 9 গুণন 8 গুণন 7। আর আমরা জানি 3 ফ্যাক্টোরিয়াল মানে 6, এই 6 দিয়ে যদি আমরা 3 দিয়ে কাটি তাহলে 2 হবে, এখানে 3 দিয়ে কাটলে হচ্ছে 3 হবে, 2 দিয়ে কাটলে এখানে কত হবে, 4 হবে। 3 4 12, 7 12 কত, 7 12 হচ্ছে 84। ওকে, তাহলে একটা জিনিস দেখেন, 84 যে আমাদের অ্যান্সার চলে আসছে। খুব সহজ, যদি আপনাকে বুঝতে হবে বিষয়টা যে কি। হ্যাঁ, তার মানে এখানে যে বিষয়, মোরাল বিষয়টা আমি একটু বলি, যে টোটাল সদস্য হচ্ছে 10 জন, আর একজনকে নির্দিষ্ট করে রাখার জন্য ও কম্বিনেশনে কোনো অংশগ্রহণ করতেছে না, এর কারণে আমরা একজনকে বাদ দিয়ে দিলাম, তাহলে থাকে হচ্ছে 9 জন টোটাল সংখ্যা। এবং আরো দেখলাম যে আমরা সব সময় সাজাচ্ছি 3 জনকে, একজনকে যখন নির্দিষ্ট করে রাখতেছি সাজাচ্ছি 3 জনকে, এর কারণে আমরা 9 জন থেকে কয়জন নিলাম, 3 জন। 9 জন থেকে 3 জনকে কতভাবে সাজাইতে পারি, 84। খুবই সহজ একটা অঙ্ক। ওকে, এখন আসেন, এটা হচ্ছে আমাদের 37তম বিসিএ যে আসা একটা ম্যাথ, যে এটা হচ্ছে আমরা যারা, এটা হচ্ছে 40তম বিসিএ যে রিটেন ম্যাথ আসছিল, সেম অঙ্ক আসছিল 40তম বিসিএ রিটেন ম্যাথ, 37তম বিসিএ এর ম্যাথ 40তম রিটেনে চলে আসছিল, রিপিট কোশ্চেন আসছিল। তো এই ম্যাথটা করার জন্য অবশ্যই আপনাদের, আমি যে রিটেন ম্যাথের যে আমি ভিডিওগুলো দিছি সেই ভিডিওগুলো একটু দেখে আসলে আপনাদের বোঝা অনেক সহজ হবে। তো আমি এই ম্যাথটা করে দিচ্ছি যে 10টি জিনিসের মধ্যে 2টি জিনিস কি জিনিস, এক জাতীয়, আর বাকিগুলা ভিন্ন ভিন্ন। বিষয়টা এরকম, যদি এক্সাম্পল হিসেবে দেই, ধরে নেন 10টা জিনিস আছে, সেই জিনিসগুলো এরকম আর, টি, পি, ও, এস, তারপর হচ্ছে এ, তারপর বি, সি, আর হচ্ছে ডি, ডি, ডি। তাহলে কয়টা হলো টোটাল, 1 2 3 4 5 6 7 8 9 10। 10টার মধ্যে হচ্ছে 2টা হলো এক জাতীয়, এই যে আমরা 2টা এক জাতীয় একসাথে লিখছি, আর বাকিগুলো হলো ভিন্ন ভিন্ন। যদি 2টা এক জাতীয় হয়, আমরা সমাবেশে একটা জিনিস খুবই, আমি রিটেন ম্যাথে বলেছি যে, মনে করেন যে একটা পাত্রে আপেল আছে, সেই আপেলগুলা এরকম যে সবগুলার ওজন এক, মানে একই ওজনের, তাদের কালার এক, তাদের হচ্ছে যে সাইজ এক, দেখতেও একরকম। তাহলে আমি এখান থেকে এই 10টা আপেল থেকে যদি আমি একটা আপেল নিই তাহলে কতভাবে সাজাইতে পারবো? তাহলে আপনারা বলে দিবেন 10C1 ইকুয়াল টু 10 ভাবে সাজাইতে পারবো না, এটা রং অ্যান্সার। কারণ সমাবেশের ক্ষেত্রে এক জাতীয় সংখ্যাকে যত সংখ্যক বাড়ি নেন না কেন একবারই সাজানো যাবে। তার মানে এখানে 10টা আপেল থেকে একটা আপেল নিলে আমরা একভাবে সাজাইতে পারবো, অনলি ওয়ান ভাবে। এবং 10টা আপেল থেকে যদি আপনি 5টা আপেল নেন তারপরেও একভাবে সাজাইতে পারবেন। কারণ কি, কারণ সমাবেশের ক্ষেত্রে হচ্ছে কমটাকে বর্জন করা হয়, এবং সেম জাতীয় সংখ্যা যদি সেম হয় তাদের থেকে একভাবে সাজাইতে পারে। আরেকটা এক্সাম্পল দেখেন, যদি আমি বলি এ এ এ, এই 3টা এ, এই 3টা এ থেকে যদি আপনি একটা এ নেন তাহলে কতভাবে সাজাইতে পারবেন? 3টা এ থেকে একটা এ নিলে একভাবে সাজাইতে পারবেন, তার মানে একের অধিকবার সাজানো সম্ভব না। যদি 2টা এ নেন, 2টা এ নিলে শুধু এ এ একভাবেই সাজাইতে পারবেন। যদি 3টা নেন তারপরেও কিন্তু একভাবেই সাজানো যাবে। অর্থাৎ সেম সংখ্যক জিনিস থেকে যত সংখ্যক জিনিস নেন না কেন একভাবেই সাজাইতে পারবেন। ওকে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট সমাবেশের ক্ষেত্রে, সব জায়গায় আমাদের লাগে। রিটেন ম্যাথের অনেক ম্যাথ আছে যেটা এই কনসেপ্ট দিয়ে করা হয়। ওকে, এখন এইখানে আসি, এটা কিন্তু আপনাদের বোঝানোর জন্য, আমি করলে কিন্তু 1 মিনিটের মধ্যে, 1 মিনিট বলতে 30 সেকেন্ডের কম সময়ের মধ্যে আমি এটা করে আনসার দিয়ে দিতে পারবো। তো আপনার যে জাস্ট বোঝানোর জন্য আমি অনেক ডিটেলস বলতেছি। তো এখানে দেখেন 10টা জিনিস আছে, তার মধ্যে 2টা জিনিস হচ্ছে এক জাতীয়। তাহলে আমি একটা কন্ডিশনে এরকম দিতে পারি যে ভিন্ন কয়টা জিনিস আছে, ভিন্ন কয়টা, তাহলে এই 2টা মিলে একটা, আর বাকি থাকে কয়টা, বাকি হচ্ছে 8টা, তাহলে 9টা। তাহলে ভিন্ন জিনিস আছে 9টা। 9টা থেকে আপনাকে নিতে হবে কয়টা, 9টা থেকে নিতে হবে আপনাকে হচ্ছে 5টাই, যে 5টি, তার মানে 9C5। এটা হচ্ছে একটা কন্ডিশন। দ্বিতীয় নম্বর কন্ডিশন কি হতে পারে, যে এইখান থেকে আপনার হচ্ছে সেম জাতীয় যেটা আছে সেখান থেকে আপনি কয়টা নিলেন, 2টা নিলেন, তাহলে আর নিতে হবে কয়টা, 5টা, আর নিতে হবে 3টা, যেহেতু 2টা নিয়ে নিলেন তাহলে নিতে হবে 3টা। 3টা হলো ভিন্ন থেকে নিতে হবে, তাই না? তাহলে ভিন্ন ভিন্ন থেকে নিলেন 3টা, তাহলে বিষয়টা এরকম, ভিন্ন ভিন্ন থেকে নিলাম হলো 3টি, ঠিক আছে, ভিন্ন নিলাম 3টি, আর হলো এক জাতীয় নিলাম 2টি, ঠিক আছে। তাহলে এক জাতীয় যদি 2টি নেই
তাহলে এটাকে কিভাবে লিখতে, ভিন্ন ভিন্ন 3টি, তার মানে ভিন্ন কয়টা আছে, এটা বাদ দিয়ে ভিন্ন আছে হচ্ছে 8টা। তাহলে 8 থেকে আমরা নিচ্ছি কয়টা, 3টা, তাহলে 8C3, এটা একটা কন্ডিশন। আর আমরা 2টা হচ্ছে এক জাতীয় নিচ্ছি, এই যে 2টা এক জাতীয় নিচ্ছি, এই 2টা এক জাতীয় নেওয়ার ফলে আমরা 2টাকে কতভাবে সমাবেশ করতে পারবো, একভাবে, তাহলে গুণন হচ্ছে 1। ওকে, তার মানে 2টা কন্ডিশন পাইলাম, একটা হচ্ছে 9C5 আর একটা হচ্ছে 8C1, এই 2টাকে যোগ করে দেন তাহলে রেজাল্ট 9C5 যোগ হচ্ছে 8C3 গুণন 1। আপনারা হয়তোবা বুঝতে পারতেছেন না, অনেকে হয়তোবা এটা মাথার উপর দিয়ে যাচ্ছে, তবে আমি সাজেস্ট দিব যেটা, সেটা হচ্ছে আপনি রিটেন ম্যাথ দেখে আসেন, এই রিলেটেড অনেক অঙ্ক আছে, আপনি রিটেন ম্যাথ দেখে আসেন, দেখবেন যে খুব সহজেই পারতেছেন। ওকে, তো এটা কত হবে এখন আমাদের, আমরা বিয়োগ করি, 9 থেকে 5 বিয়োগ করলে 4, তাহলে 4 ফ্যাক্টরের নিচে দিব এবং 9কে 4বার ভাঙবো, 9 গুণন 8 গুণন 7 গুণন 6, এটা হয়ে গেল আমাদের 4বার ভাঙান। আমরা জানি 4 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 24, 24 দিয়ে যারা এটা কাটলে আমরা 4 পাবো, এটা 4 দিয়ে যদি এটাকে কাটি আমরা 2 পাবো, তাহলে আমরা কত পাইলাম, লাস্টলি 7 দুগুণে 14, 14কে আমরা হলো 9 দিয়ে গুণ করেন, 14 গুণন 9, তাহলে 4 নং 36 6, 3 9 আর 3 হচ্ছে 12, তাহলে 126, তাহলে 126 পেয়ে গেলাম। যোগ হচ্ছে 8C3, এখন 8C3 মানে কি হবে, যে আমরা 3 ফ্যাক্টোরিয়াল নিচে দিব এবং 8কে 3বার ভাঙবো, 8 গুণন 7 গুণন 6, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল মানে 6, এই 6 চলে যাবে, 7 8 56 হবে, তার মানে 126 যোগ হচ্ছে, তাহলে যোগ করেন, যোগ করলে কত পাবেন, 182, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, খ নাম্বার 182। ওকে, এটা আমাদের শেষ হয়ে গেল। আসি নেক্সট ম্যাথে। নেক্সট ম্যাথ হচ্ছে, এটা হলো 35তম বিসিএস এ আসা ম্যাথ, যে 14 জন খেলোয়াড়ের মধ্যে থেকে নির্দিষ্ট একজন অধিনায়ক সহ, ওই যে একই কথা আমরা যে আগের অঙ্কটা করে আসলাম, যে একজন নির্দিষ্ট পুরুষ থাকতেই হবে, ঠিক অনুরূপভাবে একজন নির্দিষ্ট অধিনায়ক সহ একটি ক্রিকেট দলকে কতভাবে বাছাই করা যাবে। এই যে অনুরূপভাবে একজনকে আমরা ফিক্সড করে রাখবো, তার মানে একজনকে যদি ফিক্সড করে রাখি তাহলে বাদ দিয়ে দিতে হবে, তাহলে কি হবে, 14 থেকে একজন বাদ দিব, আর হচ্ছে কতজন নিতে হবে, 11, 11 থেকে আমরা কি করবো, একজন বাদ দিব, তাহলে এটাকে ক্যালকুলেশন করলে পাবো হচ্ছে 13C, আর হচ্ছে 11 থেকে 1 বাদ দিলে হচ্ছে 10। তাহলে এটাকে আমরা কি কবে করবো, বিয়োগ করবো, প্রথমে 10 থেকে 13 বিয়োগ করবো, 13 বিয়োগ হচ্ছে 10 ইকুয়াল টু হচ্ছে 3, তাহলে 3 আমরা নিচে লিখবো 3 ফ্যাক্টোরিয়াল, এবং আমরা 13কে 3বার ভাঙাবো, 13 গুণন হচ্ছে 12 গুণন হচ্ছে কত, 11। ওকে, 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 6, আর 6 দিয়ে এটাকে কাটলে হচ্ছে 2 হবে, তারপর হচ্ছে 11 দুগুণে কত, 22, 22 দিয়ে হলো 13কে গুণ করেন, তাহলে 13 গুণন 22, তাহলে কত হয়, 3 দুগুণে 6, এখানে 2, আর হচ্ছে 3 দুগুণে 6, আর এখানে হচ্ছে 2, তাহলে 6 6 2 8 2 286, এই যে আমাদের অ্যান্সার হচ্ছে 286। ওকে, তো এটা হচ্ছে 41তম বিসিএস এ আসা ম্যাথ, রিসেন্ট যে বিসিএসটা হলো সেই ম্যাথে আসা, যে 5 জন পুরুষ ও 4 জন মহিলা থেকে একজন পুরুষ ও 2 জন মহিলা নিয়ে কতভাবে একটি কমিটি গঠন করা হচ্ছে। খুবই সহজ অঙ্ক। 5 জনের মধ্যে থেকে কয়জন নিতে হবে, 5 জনের মধ্যে থেকে নিতে হবে একজন পুরুষ, তাহলে 5C1, তারপর 4 জনের মধ্যে থেকে কতজন নিতে হবে, 2 জন মহিলা, তারপর গুণন হচ্ছে 4C2, হয়ে গেছে আমাদের অঙ্ক। এবং কেন গুণ করতে হয়, এটাই ইম্পর্টেন্ট, যে কেন গুণ করতে হয়, এইটা কেন গুণ করতে হয় এটা জানার জন্য আপনাকে অবশ্যই রিটেন ম্যাথ দেখতে হবে, কারণ কেন গুণ করতে হয় এটা অনেক ডিটেলস আমি বলছি, আপনারা ওইখান থেকে দেখে আসবেন। তাহলে আমরা 5C1 ইকুয়াল টু কত, 5C1 মানে 5, এটা আমরা জানি, এবং 4C2 মানে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল, আর হচ্ছে 4কে 2বার ভাঙাতে হবে, 4 গুণন কত হবে, 4 গুণন হচ্ছে 3, 2 ফ্যাক্টোরিয়াল মানে 2, 2 দিয়ে গেলে 2 ইকুয়াল টু হচ্ছে কত হয়, 5 গুণন 3 গুণে হচ্ছে 6, 5 6 30, অ্যান্সার হচ্ছে 30, এটাই হচ্ছে অ্যান্সার 30। ওকে, তো আজকে আমাদের শেষ এই আমাদের অঙ্ক, যে বিগত 35 থেকে 41তম বিসিএ যে আসা সকল এমসিকিউ আমি করে দিলাম। তো নেক্সট ভিডিওতে হচ্ছে আরো অনেক এমসিকিউ দেখবো, সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।